নমস্কার বন্ধুরা, গ্লোব টিভির নতুন অনুষ্ঠান চেনা মানুষের অচেনা অজানা কথা নিয়ে অন্তর্কথায় আমি নন্দিনী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে মানুষটি আমাদের সাথে রয়েছেন আমাদের স্টুডিওতে, তাকে আপনারা প্রত্যেকে চেনেন। আপনাদের সকলের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় একজন মানুষ, যিনি মফস্বল থেকে উঠে এসেছেন, কিন্তু সফলতার শিখরে উঠলেও তিনি পা রেখেছেন কিন্তু এখনো মাটিতে। 2019 সালে রাজ্যপাল কর্তৃক তিনি কবি সম্মান পেয়েছেন। সেই মানুষটি যিনি একাধারে কবি, গায়ক, শ্রুতি নাটক অভিনেতা, যিনি শ্রুতি নাটক লেখেন এবং আরও অনেক কিছু, সঞ্চালক, কোনটাতে তাকে ধরব, সেই মানুষটির নাম শ্রদ্ধেয় কাজল সুর। আজ আমাদের এই স্টুডিওতে তিনি অন্তর্কথায় উপস্থিত আছেন। দাদা, আপনাকে অনেক শ্রদ্ধা এবং আপনার চরণেও অনেক শ্রদ্ধা রাখলাম, প্রণাম জানালাম। আজকে দীর্ঘদিন পর আবার গ্লোব টিভির পর্দায় আপনাকে আমরা পেয়েছি। আমারও খুব ভালো লাগছে যে দীর্ঘদিন পর আবার এই চ্যানেলে আসতে পারলাম। এই চ্যানেল সংস্কৃতির বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে কাজ করেন, এটা বহুবার প্রমাণিত। সেই জন্য আমি চ্যানেল কর্তৃপক্ষকেও আমার অভিনন্দন জানাই, আর তোমাকে তো আমার আশীর্বাদ এবং শুভকামনা, নতুন বছরের শুভকামনাও জানালাম। একদম দাদা। দাদা, প্রথমেই যে প্রশ্নটাতে যাব, আপনি সদ্য একটি পুরস্কার পেয়েছেন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। হ্যাঁ, এই সম্মানটা পেলাম। এটা একটি বড় সংস্থা হালিশহরের, ওরা এই উদয় শঙ্কর কালচারাল একাডেমি এবং বীরেন্দ্র কৃষ্ণ কালচারাল একাডেমি দুটো মিলিয়ে ওরা এই পুরস্কারটা, নাচেরটা পেয়েছেন একজন মহিলা, তিনি নর্থ বেঙ্গল থেকে বোধহয় এসেছিলেন। আচ্ছা। আর আবৃত্তিটা আমাকে, প্রসঙ্গত উল্লেখযোগ্য, হালিশহর আমি হালিশহরের ভূমিপুত্র, তো এখানে জন্মগ্রহণ, তাই এই নিয়ে বোধহয় 4-5টি পুরস্কার হালিশহর থেকে এলো। আচ্ছা। আমি ভেবেছিলাম গেঁয়ো যোগী ভিক পায় না, কিন্তু সেটা হালিশহর প্রমাণ করেছে যে গুণীর কদর করতে তারা জানে। হ্যাঁ, ওরা পারে আর কি। একদম। আপনি আবৃত্তি রত্ন পুরস্কার পেয়েছেন, আদিত্য স্মৃতি সম্মান পেয়েছেন, ওটা শ্রুতি নাটক লিখে। আচ্ছা। আর চুরুলিয়া থেকে সব্যসাচী সম্মান, অনেক দিন আগে, 15 বছর প্রায়। তো সেই জন্য আপনি যে মানুষটি, সেটা 15 বছর হোক আর এবছর হোক, আমরা আমাদের শ্রদ্ধেয় মানুষকে সবসময় সম্মান জানিয়ে নিজেরা সম্মানিত হতে চাই আর কি। ওই রকমই আবৃত্তিকার, নাট্যকার, শ্রুতি নাটক শিল্পী, গায়ক, কবি, বাচিক শিল্পী, শিক্ষাগুরু, এতগুলো বিশ্লেষণ, আপনার কোনটা আপনার নিজের বেশি পছন্দের? আমার নিজের বেশি পছন্দের অবশ্যই আবৃত্তি, কারণ শ্রুতি নাটকটা অনেক পরে এসছে। যখন আমি স্টেজে বছর 25 আগে জগন্নাথ দা উর্মিদিকে সামনাসামনি স্টেজে পেলাম নৈহাটির কোনো একটি হলে, সেটা দেখে মনে হলো আচ্ছা, এরকম তো চেষ্টা করলে আমিও তো একটু লিখতে পারি। তো প্রথম আমি নাটক লিখলাম, সেটা মৌলিক নাটক নয়, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে একটি গল্পের নাট্যরূপ দিলাম, সেটির নাম অপরিচিতা, যেটা পরবর্তীকালে উৎপলেন্দু চক্রবর্তী চলচ্চিত্রেও রূপায়ণ করেছেন। আচ্ছা, এটা তো আমাদের কাছে বড় একটা পাওয়া, যে মানুষটি আমাদের পশ্চিমবঙ্গের গ্রামে এবং মফস্বল অঞ্চলে কবিতা এবং শ্রুতি নাটককে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। যার লেখা শ্রুতি নাটক এর বই হাতে নিয়ে অনেক গৃহবধূরা তাদের কোয়ালিটি টাইম, আমি বলবো, কারণ তারা তো সেই একটা ছেলে মেয়ে মানুষ করবার পর, সংসারের বেশ কিছুটা আসার পর তাদের যে সুপ্ত প্রতিভাগুলো থাকে, আপনার বইগুলোর মধ্যে দিয়ে, শুধু আমার না, অনেক নাট্যকারই আছেন না, বিশেষত আপনার বইগুলোতে বেশি, কারণ বিভিন্ন ভ্যারাইটি আপনার নাটকে লক্ষ্য করা যায়। খালি সংসার কিংবা রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ না রেখে, খালি হাসের নাটক, খালি ভূতের নাটক এইসব না করে, বর্তমান যে সময়, এই সময়টাকে আমি ধরবার খুব চেষ্টা করেছি। বর্তমানে যারা পড়াশোনা করে ছেলে মেয়ে, ইউনিভার্সিটি লেভেলের ছেলে মেয়ে, কিংবা বর্তমানে যে অর্থনৈতিক রাজনৈতিক সংকট, চাকরির জন্য ছেলে মেয়েদের অপেক্ষা, তাদের জন্য তারা কখনো ধর্নায় বসছে এবং যে আন্দোলন করছে, এই সমস্ত কিছু আমার লেখার মধ্যে এসছে। আপনি তো
এই কাজটি নিয়ে, অর্থাৎ আবৃত্তি এবং শ্রুতি নাটক নিয়ে দেশে বিদেশে প্রচুর জায়গায় গিয়েছেন। বিদেশের কোনো স্মৃতি আপনার কি এই মুহূর্তে মনে পড়ছে, ভালো স্মৃতি? বিদেশে ভালো স্মৃতি, একবার আমি সিঙ্গাপুর গিয়েছিলাম, কিন্তু তারপরে আমি যখন চট্টগ্রাম যাই, ওরা আমাকে বললেন যে পরের দিন আপনাকে, আমি চট্টগ্রামে প্রায় 5 বার এবং ঢাকাতে প্রায় 3 বার আমন্ত্রিত হয়েছি। আচ্ছা। তো ওরা আমাকে বললেন যে আপনি একটা শ্রুতি নাটকের ওয়ার্কশপ করুন, কারণ এখানে শ্রুতি নাটকে সেভাবে চল নেই। তো সেটা শুনে আমার ভালো লাগলো। আর সত্যি কথা বলতে আবৃত্তি এবং শ্রুতি নাটক কতটা শেখানো যায় সে বিষয়ে আমার নিজের মধ্যেই দ্বন্দ্ব আছে, কিন্তু আমার শেখাতে তখনই শুরু করলাম যখন আমি পৃথিবীতে কিছু মানুষের দায় নিলাম যে এদের যে অসুস্থতা সেখানে তাদের আমাকে বাঁচাতেই হবে। এর জন্য কোনো এনজিও নয়, আমি একা দায়িত্বটা নিলাম। তখন আমি কিঞ্চিত টাকা পয়সা ছাত্রছাত্রীদের কাছ থেকে পারিশ্রমিক হিসেবে নিতাম, এবং এখনও সেটা নিই, কিন্তু আমি নিজের কাজে সেটা কোনোদিনই ব্যবহার করিনি, এখনও করি না। আপনি তো ব্যাংকে ছিলেন এবং ভলান্টিয়ারের রিটায়ারমেন্ট নিয়েছিলেন? না, ভলান্টিয়ারি না, আমি পুরো কাজ করেছি, কাজ করতে করতেই কাজ করেছি এই সংস্কৃতি অঙ্গনে। সেই জন্যে, আর আমি খুব সাধারণ জীবন যাপন করি। এই আমি যা যা পড়ে আছি তাও কিন্তু আমার পাওয়া, আমার কেনা নয়। তো তার ফলে হচ্ছে কি, আমার নিজস্ব খরচ খুব একটা বেশি নেই, আর আমি সাধারণ জীবন যাপন করায় আমি চেষ্টা করি যে মানুষের পাশে কি করে দাঁড়ানো যায়, এটা আমার মূল কথা। এবং তার জন্যই কিন্তু 70 দশকে আমি আবৃত্তি করতে নেমেছিলাম, এবং উত্তর 24 পরগনার হালিশহর, নৈহাটি এসব অঞ্চলে তখন একাই রাজত্ব করতাম। কলকাতায় এসে দেখলাম প্রায় 10,000 জনের পরে আছি। সেটা টপকাতে আমার অনেক সময় লেগেছে। না, সেটা কাজলদা ভালোবেসে বলছেন, কিন্তু এরকম না। কাজলদা একটা সময়, কেন এখনো পর্যন্ত মেয়েদের বিশেষ করে ফ্যান ফলোয়ার কাজলদার যেটা আছে সেটা বলার নয়। আচ্ছা কাজলদা, আপনি যখন আরেকটু কম বয়স ছিল, মঞ্চে আপনি যখন কবিতা আবৃত্তি করতেন, তখন আপনার গুণগ্রাহীরা আপনার কাছে এসে অনেক সময় অনেক প্রস্তাব রেখেছে, তখন আপনার প্রস্তাব রেখেছে, তখন কেমন লাগতো আপনার? আমার খুবই ভালো লাগতো, কিন্তু আমাকে একটা জিনিস ভাবতে হতো যে যদি এই ফিল্ডে থাকতে হয় তাহলে কোনো দাগ রাখা যাবে না, একদম একদম নিজের ব্যাপারটায় খুব স্বচ্ছ এবং পরিষ্কার থাকতে হবে। অনেকে অনেক কিছু ভুল সন্দেহ করেছে, কিন্তু আমি অকাতরে আমার এই দীর্ঘ জীবনে হাজার হাজার ছাত্রছাত্রীদের সাথে খুব তাদেরও সম্মান দিয়েছি, নিজেও সম্মান নিয়ে বেঁচে রয়েছি। একদম। আচ্ছা, গণনাট্য সংস্থার সাথে আপনার যে সংযুক্তি, সেটা কি আপনার? সেটা গণনাট্য আমাকে দিয়ে প্রায় বহু কাজ করিয়েছেন, এবং আমি তাতে উপকৃত এই কারণে যে আমি পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামগুলো, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এই গ্রামগুলোকে আমি চষে ফেলতে পেরেছি, সেটা গণনাট্যের সহযোগিতায়। আচ্ছা। কারণ এমনও হয়েছে, আমি উৎপলেন্দু চৌধুরী প্রয়াত হয়েছে, এইরকম আমরা অনেকে দিনের পর দিন গ্রামে আমি আবৃত্তি করেছি, ওরা গান গেয়েছেন। তার ফলে এই গ্রামকে বলা যায় আমি একদম নিখুঁতভাবে দেখতে পেয়েছি যে গ্রামের মানুষ তাদের কি করে দিন কাটে, কি করে ফসল ফলায়। তখন যখন ফসল ফলায় তখন তো ন্যাচারালি রবীন্দ্রনাথের ওরা কাজ করে মনে পড়ে, এইরকম নানান কিছু মনে পড়ে, তাদের সামনাসামনি দেখেছি। সেই জন্যে আমি গণনাট্য আমাকে যথেষ্ট পরিচিতি দিয়েছে অন্দরমহলে, কলকাতায় ততটা নয় যতটা বাইরে। কলকাতায় একটু ঝামেলার জায়গা আছে, কারণ আমি তো কোনো মিডিয়া গর্ভজাত সন্তান নই। আমি একদম 10টা 5টা অফিস করা ব্যাংকে, তারপরে সাংস্কৃতিক জগতের কাজ করা, এইভাবেই। আমরা হয়তো অনেকেই জানি কিংবা অনেকেই জানে না, প্রচুর ক্যান্সার পেশেন্টদের পাশে কাজলদা চেষ্টা করেছি, কাজলদা এতদিন পর্যন্ত, এবং এখনো আমি সেই চেষ্টাই করি, কারণ চোখের সামনে আমার ঘনিষ্ঠদের আমি অসহায় হতে দেব না। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে তাদেরও প্রাণ থাকবে, এই আশ্বাস বাণী আমি তাদের দিয়ে থাকি।
এটা একটা বড় মহত্ব। আসলে কাজলদার ডান হাত দিয়ে যে কাজটা করে বাঁ হাতকেও সেটা জানতে দেয় না। কিন্তু আমি এই প্রসঙ্গে এই জন্যই বললাম যে মানুষটার মহত্ব এতটাই। কিন্তু এগুলো আমি প্রকাশ্যে খুব একটা বলতে চাই না, তুমি বলে ফেললে তাই। স্কুল জীবনের কিছু স্মৃতির কথা শুনবো একটু। স্কুল জীবনে আমি প্রথম ওই একবারই আবৃত্তি কম্পিটিশনে নাম দিয়েছিলাম এবং যথারীতি প্রথম হয়েছিলাম, কিন্তু তার আগে আমি প্রথম খেলাধুলোয় মারাত্মক ছিলাম। কিন্তু পরে দেখলাম যে আমার চেহারা ছবি খেলাধুলোর উপযুক্ত হয়তো হবে না পরবর্তীকালে, আরও বড় জায়গায় যখন যাব। কারণ আমাকে ছাড়া কাঁচাপাড়া অঞ্চলে কোনো টিম ভাবতেই পারতো না, বিশেষ করে ফুটবলে, যে তারা জিতবে। আমাকে প্রয়োজন হতো। আর তাছাড়াও একবার আমি সাব ডিভিশনাল স্পোর্টসে হাই জাম্পে ফার্স্ট হয়েছিলাম, তার ফলে অনেক স্কুল ছুটি দিয়েছিল। বাহ, আচ্ছা, প্রথম যে অ্যালবাম করেছিলেন কোথা থেকে করেছিলেন? প্রথম অ্যালবাম আমার সৌভাগ্য এই, আজ পর্যন্ত কোথাও আমাকে কোনো অডিশন দিতে হয়নি। 1 নম্বর, এগুলো গর্বের কথা নয়, এগুলো তাদের বলছি যারা একটু হতাশায় ভোগে যে আমার বোধহয় কিছু হবে না। আমার কথা হচ্ছে যে প্রথমে নিজেকে ভাবতে হবে যে আমি 1 নম্বর জিনিসটা দিতে পারছি কি না। এই যে তুমি কখনো ছোট ছোট নাটক করো, আবৃত্তি করো, সেগুলো আমার কাছে ক্লাস 1 মনে হয়। তাই তাদের স্বার্থেই তোমাকে তারা ডাকবে, তোমার কোনো অডিশনই দিতে হবে না, দিতে হয়ও নি। তেমনি আমার কোথাও অডিশন দিতে হয়নি, কিন্তু আমি অনায়াসে এরকম ডাক পেয়েছি। এবার ডাক পাওয়ার মধ্যে যত সিডি কোম্পানি তখন ছিল, রাইট ফ্রম HMB, আচ্ছা, আমি কিন্তু প্রত্যেকে ডাক পেয়েছি এবং প্রত্যেক জায়গায় আমার সিডি সংখ্যা বিভিন্ন কোম্পানি থেকে প্রায় 50-এর অধিক। আচ্ছা, আমরা এটা শুনে নিলাম, কিন্তু আরেকটা কথা যেটা আপনারা অনেকেই জানেন যে কাজলদা খুব ভালো প্রেমের কবিতা লিখতে পারেন। বইমেলায় খুব সম্ভবত গতবার বইমেলাতেই বোধহয় একটা প্রত্যেকবারই এখনো খুব চাপে আছি। তোমার এখানে এসেছি, একটু বসেছিলাম, তার মধ্যেও আমি কালকে একটা প্রকাশককে কথা দিয়েছি, তিনি অধ্যাপিকা, বইমেলায় তার স্টল থাকে, যে উনি আমার কাছে প্রেমের কবিতা চাইলেন 25টা। কাল সন্ধ্যাবেলা থেকে লিখতে শুরু করেছি এবং খুব চাপে আছি, কারণ আজকে রাত্রে তাকে সেগুলো দিয়ে দেবার কথা। তার ওয়ালেই কিন্তু আমি টাইপ করে যাচ্ছি, অর্থাৎ আলাদা করে দিতে হবে না। এখানে বসবার আগেও কিন্তু আমি লাস্ট একটি কবিতা লিখলাম। তো সেই জন্যই বলছি যে আমি ঝড়ের মতো কাজ করি এবং নিয়ম মেনে কাজ করি, নিয়ম মেনে জীবন কাটাই এবং খুব ট্যাক্টফুলি আমার বয়স অনুযায়ী আমি চলাফেরা করি। না, আপনার বয়স একেবারেই হয়নি, কারণ আমরা যে কাজলদাকে পাই সেটাতে কখনোই মনে হয় না যে কাজলদার বয়স হয়েছে, কারণ একেবারে চির তরুণ উনি। ওনার প্রেম আলাপ বলে একটি কবিতার বই আছে, আমি অনুরোধ করব সেখান থেকে একটা প্রেমের কবিতা আমার দর্শক বন্ধুদের শোনানোর জন্য। আমি দেখাচ্ছি, এটা গত বছর বেরিয়েছে প্রেম আলাপ, আমার প্রথম কাব্যগ্রন্থ। সেখান থেকে একটা প্রেমের কবিতা ও যখন শুনতেই চাইলো। আমি তো শুনতে চাই সবসময়, কিন্তু আমার দর্শক বন্ধুরা এখন শুনবে। হেমন্ত দিন বড্ড কৃপণ, ক্ষণিকের অতিথি, কাছে এসেও যায় সে চলে, থেমে যায় প্রেমগীতি। দেখা হয়েছিল শেষ বসন্তে, কেউ যে কাউকে চিনি না, অল্প মধুর কাটছিল দিন, প্রেম ছাড়া কেউ বাঁচি না। প্রেমের আমি, প্রেমের তুমি, প্রেম কি কারো কেনা? প্রথম প্রথম ভাবটা এমনই, আর কেউ আসবে না। এই নবান্নে উৎসব হবে, প্রস্তুতি ঘরে ঘরে, নাচবো আমিও সকলের মতো তোমার কোমর ধরে। হেমন্ত মাঠ হলো শুনশান, বাতাসে করুণ সুর, শীতের হাওয়া ফুসলিয়ে তারে নিয়ে গেল বহুদূর। আর কোনো দিন নাচব না আমি, গাইব না কোনো গান, আমার বাগানে পুঁতব না বীজ, জন্ম নেবে না ধান। হেমন্ত দিন বড্ড কৃপণ, ক্ষণিকের অতিথি, কাছে এসেও যায় সে চলে, থেমে যায় প্রেমগীতি। বাহ,
চমৎকার আমরা শুনলাম। ওই যে প্রেমের কথা বলতে বলতে যেটা কাজলদাও বলছিল যে এই বয়সেও কাজলদা এত প্রাণচঞ্চল, কারণ নিয়মিত সবটা নিয়মের মধ্যেই তিনি জীবনটাকে ঘোরাফেরা হ্যাঁ, করেন। আমি এবং সেটাই খাওয়া অবাক দাওয়া, আমরা এখানে এসে স্টুডিওতে চা অফার করেছিলাম, কিন্তু উনি কিন্তু আমরা যেমন বললেই চা খেয়ে নি, কেউ বললেন না, প্রয়োজন হোক না হোক কাজলদাকে দিয়ে কিন্তু সেটা করানো করা যায় না। যাবে না আমাকে, কারণ এমনি আমার যে কোটা তার থেকে অনেক বেশি বেঁচে রয়েছি আমি। না, আপনি এটাই আরো আমার কাছে দীর্ঘদিন আশ্চর্য। আমাদের মধ্যে থাকুন, এটাই। আর যেটা জিজ্ঞাসা করবো, এই মুহূর্তে বাচিক শিল্পে ধরুন আবহ, মঞ্চ সজ্জা, আলোকসজ্জা, পোশাক, মানে শ্রুতি নাটকের ক্ষেত্রে এগুলো বড্ড বেশি আমরা চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এর ফলে হচ্ছে কি যে আপনার একটা লেখা ছিল আনন্দবাজারে বোধহয় এই প্রসঙ্গে। এর ফলে যেটা হলো, কিছু শ্রোতা তারা নিটোল শুদ্ধ কবিতাটা শুনতে চায়, তার মধ্যে তারা ওই যে সমস্ত নানান আঙ্গিক দিয়ে সেটাকে ভরাট করে এই ব্যাপারগুলো তারা চায় না। এবং ইদানিং লক্ষ্য করছি, বিশেষ করে কলকাতার দিকে আবৃত্তির শ্রোতা দর্শক একটু অভাব করছে, একটু কমে যাচ্ছে আর কি। মানে কবিতার মধ্যে নানান ফিউশন তৈরি করছে, গান, নাচ, অভিনয়, এই সমস্ত মিলিয়ে মূল কবিতাটার কোথাও একটু ধাক্কা ধাক্কা লাগছে। কিন্তু এটা বাইরে আমার বলা উচিত না, কারণ পরীক্ষা তো সংস্কৃতি নিয়ে নানান রকম পরীক্ষা চলবেই, এবং যে যেভাবে কাজ করে আমি কাউকে আঘাত করতে চাই না। সবসময় যে আমার মতে তাদের মত হবে তার তো মানে নেই, আমি সেগুলো দেখতেও যাই। কিন্তু আমি লক্ষ্য করেছি কিছু শ্রোতা কিন্তু নিটোল কবিতাটি শুনতে চায়, তার মধ্যে এমনকি তারা মিউজিক দিলে ভালো, কিন্তু তাতে অত্যন্ত পরিমিতি বোধ রাখতে হবে, কিছু না দিলে আরো ভালো। একটু মানে পরিমিতি বোধের অভাবটা দেখা যাচ্ছে ভীষণভাবে। আর এখন যে আমরা দেখছি বাচিক শিল্পে দর্শক কমে আসছে, অনুষ্ঠান হলে যে কজন অনুষ্ঠান করতে যাচ্ছেন তারাই দর্শক। মানে কি, তাহলে কি আমরা বলবো যে দর্শকের কাছে কবিতা বা শ্রুতি নাটকের সেই যে জনপ্রিয়তাটা ছিল, যেটা আপনারা দেখিয়েছেন, জগন্নাথ বসু, উর্মিমালা বসু, আপনাদের দেখেই মানে লোক দর্শক হতো, এখন কি সেইভাবে? আপনারা তো টিকিট কেটে আমরা দেখতে গেছি। না, আমি ওই কথা বলি না যে আমাদের সময় যা ছিল দারুণ ছিল, এখন দারুণ নয়, এ মতে আমার কোনো বিশ্বাস নেই। আমার খালি মনে হয় যে একজন শ্রোতা সে নিটোল একটা কবিতা শুনতে যায়, আর শুনতে পায় না বলে তাদের বেশ অসুবিধা হয়। আর 2 নম্বর কারণ হচ্ছে এখন কিন্তু চাহিদার থেকে যোগান বেশি, এটাও কিন্তু কারণ এই সময়ে কিন্তু অনেকে খুব খুব ভালো কাজ করছে, আমি সেটা ফলো করি, বরং তাদের থেকে যদি কিছু শেখবার থাকে আমি গ্রহণ করি। আচ্ছা, কলকাতার বাইরে, মানে ধরুন বিদেশে যখন আপনি গিয়েছেন, সেখানে বাংলা কবিতাকে তারা কতটা ভালোবাসে? আমি একটা কথা বলতে চাই যে পৃথিবীর কাছে আমরা গর্বিত পশ্চিমবঙ্গবাসীরা, যে বাংলা কবিতাকে, তার যে আবৃত্তি, সেটাকে একটা বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে পেরেছি। কারণ আবৃত্তি যে একটা শিল্প হয়ে উঠল, আমরা কখনো আশাই করি না যে রাত 8টায় কোনো একটা বিদেশে খালি একের পর এক বাংলা কবিতা শুনে যাচ্ছে, কারণ তারা তো পুরোপুরি সকলে বাঙালি নয়, অল্প সংখ্যক বাঙালি, কিন্তু তারা খুব তৃষ্ণার্ত, মানে যে আমরা একটু শুনতে চাই কবিতা। একটু বয়স্ক লোকেরা যারা এককালে সত্যি পড়তেন, সুনীল গাঙ্গুলিকে পড়তেন, এই সমস্ত, তারা কিন্তু খুব ইন্টারেস্টেড। তবে এটা তো ঠিকই, এটা কেনা জানে যে সিনেমা অগ্রগণ্য, গান আরও অগ্রগণ্য, এবং আমাদের অডিও লেভেল কবিতা পড়াটা, অর্থাৎ একান্তে পড়া এক রকমের, কিন্তু যখন আমরা আবৃত্তি করি সেটা 1.5-2 ঘন্টার বেশি নিতে পারে না, কিন্তু গানটা নিতে পারে। অনেকেই গান একটা থেরাপি, কবিতাও একটা থেরাপি হতে পারে, কিন্তু তার ডিউরেশনটা অতটা নয় যতটা গানে আছে। গান গাইয়ে কিংবা কোনো অসুস্থ রোগীকে ভালো করে দেওয়া যেতে পারে গান শুনিয়ে, আবার গান শুনিয়ে ঘুম পাড়িয়েও দেওয়া যেতে পারে, এটা তফাৎ আছে। তাহলে আপনি বলছেন কবিতা শুনিয়ে ঘুম পাড়ানো যায় না? যায়। সেটা হচ্ছে কীরকম, তোমার চোখের মতো চোখ আমি দেখিনি কখনো, তোমার ঠোঁটের মতো ঠোঁটে ওষ্ঠ স্থাপন করিনি কোনো দিন, তোমার বুকের পাখি একদা যে গান শুনিয়েছে আমাকে,
তেমন সুর হয়নি ধ্বনিত এ জীবনে। তোমার চুলের মতো চুল কোথাও কি এরকম ছায়া দেয় ক্লান্তির প্রহরে, মুছে ফেলে নিঃশব্দ হিংস্রতাকে। এইরকম এই যে কবিতা, শামসুর রহমানের এই যে কবিতা, সেটাকে যদি কবিতার মধ্যে নিজেকে প্রবেশ করা যায়, আমি যদি ছবিটা দেখতে পাই, তাহলে সেটাও কখনো কখনো ঘুম পাড়িয়ে দিতে পারে, কিন্তু তাতে আমার উদ্দেশ্য সফল হবে না। আমি কবিতার বলছি, সে ঘুমিয়ে পড়লো, তাহলে আবার একটা কপালে আমারই দুঃখ, আমি কবিতাটাই শোনাতে পারলাম না। একদম। আচ্ছা, আমরা অনেক সময়তেই দেখেছি যে একজন সফল পুরুষের পেছনে একজন নারীর ভূমিকা আছে। আপনার জীবনের ক্ষেত্রে আপনি কাকে বলবেন? এই জায়গাটা খুব গোলমেলে, কারণ আমাদের বংশের কেউ সেভাবে আবৃত্তি করেননি, শুধু একজন করতেন, তিনি আবৃত্তি করতেন, তিনি আমার সেই নারী, তিনি আমার মা। আমার ছোটবেলায় 4 বছর থেকে আমার মামার বাড়ি ছিল একটা লাইব্রেরি, বসার ঘরটা। আচ্ছা। সেখানে একটি করে রবীন্দ্র জয়ন্তী হতো বছরে একবার, 25শে বৈশাখ। সেই মামার বাড়িতে আমি একটা চান্স পেতাম। লোকে বলে না, মামা কাকা না থাকলে চান্স পাওয়া যায় না, মামার জন্য চান্স পেতাম। আর আমার মা আমাকে তখন শিশু ভোলানাথ ইত্যাদি ইত্যাদি, সুকুমার রায়, আবুল তাবুল, এইগুলোর থেকে আমাকে শিখিয়ে সেখানে আমি অবশ্য যেতাম আরেকটি লোভে, সেখানে মিষ্টির প্যাকেট দেওয়া হতো। এবার আমি 2টি করে প্যাকেট পেতাম, একটা ছড়া বলার জন্যে আর একটা মামার বাড়ির সুবাদে ব্যাকডোর দিয়ে। চমৎকার কথা বলেন, সবসময় ওনার কথা আমাদের অত্যন্ত ভালো লাগে। আপনার পছন্দের ফুল কি? আমার পছন্দের বই রিসেন্টলি আমি পড়লাম, এই সদ্য শেষ করলাম, কারণ আমি সেই মতের বিরোধী। আমার একটু কম অনুষ্ঠান থাকলে আমার ভালো লাগে, তাতে আমার পড়াশুনোর সুবিধা হয়। রোজ ছুটে বেড়ানো আমি পছন্দ করি না, এই কারণে যে একটা জীবন খুব সংক্ষিপ্ত জীবন। এখন কবিতা আবৃত্তি আর মঞ্চে ওঠা, মাচায় ওঠা, তার বাইরেও তো কিছু আছে। আমি কখনো সমুদ্রের ধারে বসি তো 7 দিন 8 দিন ধরে বসি, কোনো কাজ নেই। আচ্ছা, আমি কখনো পাহাড়ে যখন যাই, বছরে 2 বার তো যাবই, এবং একা যান আপনি? হ্যাঁ, কখনো একা যাই। নর্থ বেঙ্গলে আমি চুপচাপ পাহাড়ের কাছে নতজানু হয়ে বসে থাকি, আমার উদাসভাবে দিন কাটে। আবার কখনো আমি বাড়ি থেকে বেরোই না। এই কিছুদিন আগে এবারে আনন্দ পুরস্কার পেয়েছে শূন্য পথের মল্লিকা, সরঞ্জিৎ চক্রবর্তী, সেটা পড়লাম। কিন্তু আগে পড়ার অভ্যেস অনেক বেশি ছিল, এখন উৎপাত হয়ে গেছে আমার কাছে, সেটা না করলেও নয়। স্টুডেন্টদের জন্য আমাকে যোগাযোগ রাখার জন্য মোবাইল ঘাঁটতেই হয়, এবং টিভি এত খবর, সেগুলো নিজেকে আপডেটেড রাখার জন্য সেগুলো দেখতে হয়। তার ফলে কিন্তু এই সরঞ্জিতের এই আনন্দ পুরস্কার প্রাপ্ত বই আমি পড়ে অবাক হয়েছি। এর আগে আমি মারিও পুজোর গডফাদার পড়েছিলাম, আর এই ক্রাইম, তারপরে সেক্স, তারপরে প্রেম, তারপরে রাজনীতি, এই সমস্ত নিয়ে এই যে বইটা সরঞ্জিতের, এটা পড়তে কিন্তু আমার লাগলো প্রায় 14-15 দিন, কিন্তু আমি বইটা ছাড়তে পারছিলাম না। আবার যেন মনে হচ্ছে পুরোনো দিনের সেই পড়াশোনায় ফিরে গেছি। আচ্ছা, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের নানা শিল্পের মানুষকে পুরস্কৃত করে, কিন্তু বাচিক শিল্পে সেরকম ভাবে কি আমরা পেয়েছি কোনো পুরস্কার? বাচিক শিল্প নিয়ে এ বিষয়ে আমি মুখ একেবারেই খুলবো না, কারণ প্রথম কবিতা উৎসবের একটি কমিটিতে আমি প্রথমটায় গেছি আমন্ত্রিত হয়ে, দ্বিতীয়টাতেও গেছি, কিন্তু যারা আমরা সারা পশ্চিমবঙ্গকে চষে ফেলেছি, সেখানে মূল্যায়নের ক্ষেত্রে আমি খুব একটা সুযোগ পাইনি কারো নাম প্রপোজ করার। আমার দেখা, সে সুযোগ পাওয়া তো কঠিন না। একদম একদম। আজ আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। কাজলদার কাছে জিজ্ঞাসা করব, আপনার কোন শখ অপূর্ণ রয়েছে, মানে যেটা আপনার মনে হয়েছে যে জীবনে আপনি এত কিছু করেছেন কিন্তু এইটা আপনার করা হয়নি? আমার করা হয়নি বলতে, আমার যদি সংগ্রহে আরও কিছু অর্থ থাকতো, তাহলে আমার একটাই কাজ, যে পৃথিবীতে আমি কেন এসেছি, কিছু মানুষের উপকার করে যাব, তাদের পাশে দাঁড়াবো, নিঃস্ব মানুষের পাশে দাঁড়াবো। কারণ সেই প্রতিজ্ঞা নিয়েই কিন্তু কবিতা আবৃত্তি আমি আমার জীবনে শুরু করেছিলাম, মানুষের জীবনকে পাল্টে দেব। তো সেইটা একটু অপূর্ণ থেকেছে। আপনার এই অপূর্ণ আগামী দিনে পূর্ণ হয়ে যাক, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান আমি নন্দিনী শেষ করব। আমার সাথে ছিলেন বিশিষ্ট শিল্পী
কারণ শিল্পীদের, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী এরকম হয় না। আমার দেখা শ্রেষ্ঠ শিল্পী আমি বলবো মাননীয় কাজল সুর, কারণ তিনি মানুষের শিল্পী, যে মানুষটা মানুষের পাশে থাকতে চায়। তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি নন্দিনী শেষ করলাম। আপনারা দেখবেন প্রতি রবিবার 1টা 10-এ অন্তর্কথা। সবাই ভালো থাকবেন। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে।